আসসালামু আলাইকুম। তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি। আমি সরোয়ার আলম। তুরস্কের সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অঙ্গনে তার পদচারণা এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে তুরস্কের মধ্যস্থতা করা অথবা তুরস্কের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পরে অনেকেরই এই প্রশ্ন আ করেছেন অনেকেই যে তুরস্ক কি সুপার পাওয়ার? অথবা তুরস্ক কবে সুপার পাওয়ার হবে? তুরস্ক কি সুপার পাওয়ার হওয়ার পথে হাঁটছে? এই প্রশ্নগুলোর উত্তর দেব আজকের এই লাইভে। যে যেখান থেকে এই লাইভ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন এবং পরবর্তীতে এই ভিডিও দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সুপার পাওয়ার এবং আঞ্চলিক পাওয়ার, আরেকটা হচ্ছে গ্রেট পাওয়ার। এই ৩ টা টার্মিনোলজির উপরে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা বুঝতে পারবো যে তুরস্ক কোন অবস্থানে আছে। তুরস্কের বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে অবস্থা, আন্তর্জাতিক রাজনীতি, আন্তর্জাতিক কূটনীতি, আঞ্চলিক রাজনীতি, আঞ্চলিক পরিস্থিতি এবং সামরিক শক্তি। এই সবগুলোকে বিবেচনায় নিয়ে অনেকেই এভাবে বলছেন যে সেই হারানো বা ধ্বংস হওয়া সেই ওসমানীয় সাম্রাজ্য বা ওসমানীয় ঐতিহ্য আবার ফিরে আসছে। তুরস্ক ওসমানীয় পরাশক্তি হিসাবে নতুন করে আবির্ভূত হচ্ছে। এই প্রশ্নের পরে বা এই কথাগুলোর পরেই যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে পরাশক্তি বলতে আমরা কি বুঝি? দেখুন, শক্তি, একটা রাষ্ট্রের শক্তি কি কি? রাষ্ট্রের শক্তি হচ্ছে অর্থনৈতিক শক্তি, সামরিক শক্তি, রাজনৈতিক শক্তি, আন্তর্জাতিক অঙ্গনে তার প্রভাব ফেলার শক্তি, আরেকটা হচ্ছে তার দার্শনিক শক্তি, ফিলোসফিক্যাল পাওয়ার। এই শক্তিগুলোকে যদি আমরা আরো একটু বিস্তারিত আলোচনা করি, যেমন ধরুন, আপনি যদি সুপার পাওয়ার হতে চান, আপনার কি লাগবে? আপনার সামরিক শক্তির কথাই বলা হোক। সামরিক শক্তির দিক থেকে আপনার কি দরকার? ব্যাপক পরিমাণে আপনার যুদ্ধ বিমান আছে অথবা লক্ষ, লক্ষ আ ড্রোন আছে অথবা হাজার, হাজার লক্ষ, লক্ষ মিসাইল আছে। ব্যালিস্টিক মিসাইলও আছে। আপনি সুপার পাওয়ার কিনা? আপনি সুপার পাওয়ার না। যতক্ষণ পর্যন্ত না আপনার সর্বোচ্চ ভীতি প্রদর্শনের যে শক্তিটা, অর্থাৎ পরমাণু অস্ত্র যদি আপনার না থাকে, আপনি সুপার পাওয়ার না সামরিক দিক থেকে। আবার আপনার পরমাণু অস্ত্র আছে, কিন্তু এই পরমাণু অস্ত্রের বাইরে এটাকে সাপোর্টিং যে সামরিক পাওয়ার, এটাকে ব্যবহার করে এবং আপনার নিজস্ব যে সামরিক পাওয়ার আছে সেটাকে ব্যবহার করে আপনি আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রভাব ফেলতে পারেন। সেই পাওয়ার যদি আপনার না থাকে, আপনি সুপার পাওয়ার না। যেমন আরো একটু যদি উদাহরণ দিয়ে বলি যে কোনো একটা দেশে সামরিক আগ্রাসন চালাবেন, আগ্রাসনই বলি। কারণ এতদিন পর্যন্ত বাইরের দেশ যেই সমস্ত জায়গায় চালিয়েছে সব আগ্রাসন। কোনো একটা দেশে সামরিক আগ্রাসন চালাবেন। সেটার জন্য পুরোপুরি শক্তি এবং সামর্থ্য আপনার আছে কিনা? সারা বিশ্ব যদি আপনার বিরুদ্ধেও যায়। কার আছে? আমেরিকার আছে। আবার এমন কোন সামরিক জোট, যেই সামরিক জোটকে আপনি নেতৃত্ব দিচ্ছেন বা সেই জোটকে আপনি আপনার পিছনে টেনে নিয়ে আসছেন, সেরকম পাওয়ার আছে কিনা? তখনও আপনি হবেন সুপার পাওয়ার। গেল সামরিক দিক থেকে। এরপরে হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে যেকোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে হ্যাঁ অথবা না বলায়, আপনি যদি এটা বলেন আরকি, হ্যাঁ অথবা না, এটা বললে আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের কোনো পরিবর্তন হয় কিনা? অর্থাৎ আপনার একটা হ্যাঁ অথবা না বলার ওজন কত? সেটার উপরে নির্ভর করে আপনাকে বলা হবে আপনি সুপার পাওয়ার কিনা। যদি এটাকে আরো সহজে বলি তাহলে আপনার ভেটো দেওয়ার ক্ষমতা আছে কিনা? আপনি একটা না বলার কারণে পুরো বিশ্ব যদি একদিকে যায়, আপনার না বলার কারণে আপনি যেদিকে আছেন সেদিকে থাকবে। সেই ক্ষমতা আপনার আছে কিনা? জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৫ টা সদস্য, তাদের এই ক্ষমতা আছে। আবার এই ক্ষমতা আপনার আছে, কিন্তু আপনি অন্য কাউকে লিড দিতে পারছেন না। তাহলেও আপনি সুপার পাওয়ার না। আবার ধরুন এই ক্ষমতা আপনার আছে, না বলার ক্ষমতা আছে, পরমাণু শক্তিও আপনার আছে,
কিন্তু আন্তর্জাতিক যে বাজার সিস্টেম, অর্থ চলাচলের যে সিস্টেম, সেই সিস্টেমের উপরে আপনার কোনো হাতই নাই। সেই সিস্টেমের উপরে আপনার কোনো হাত নাই। আপনি সেই সিস্টেমকে কন্ট্রোল করতে পারছেন না। আপনার কারো উপরে নিষেধাজ্ঞা দেয়ার ক্ষমতা নাই। কারো উপরে যদি আপনি নিষেধাজ্ঞা দেন, সেটা প্রয়োগ করার কোনো ক্ষমতা বা কোনো টুল আপনার হাতে নাই। তাহলেও আপনি সুপার পাওয়ার না। যেমন ধরুন, আপনি একটা রাষ্ট্র হিসেবে অন্য একটা রাষ্ট্রের কোনো কারণে তার উপরে নিষেধাজ্ঞা দিলেন। কি নিষেধাজ্ঞা? যে সে কারো কাছে তেল বিক্রি করতে পারবে না। এখন সে এই নিষেধাজ্ঞা না মেনে তেল বিক্রি করা শুরু করলো, বা কারো কাছ থেকে সে তেল কিনতে হবে না, তেল কেনা শুরু করলো। এখন সে যাদের কাছ থেকে তেল কিনতেছে, তাদের উপরে বা তারা আপনার কথা শুনে কিনা, তাদের উপরে আপনার কোনো ক্ষমতা আছে কিনা, ক্ষমতা খাটাতে পারবেন কিনা, সেটা যদি না পারেন, আপনি সুপার পাওয়ার না। গেল সেটা। এরপরে হচ্ছে অর্থনৈতিক দিক থেকে আপনি কতটা শক্তিশালী। আপনার অর্থনীতি কতটা শক্তিশালী। অর্থনীতি শক্তিশালী বলতে এখানে আপনি এই যে সুপার পাওয়ার, এটা দেখানোর জন্য যদি দরকার হয়, আপনি কোনো একটা দেশকে অর্থ দিয়ে তাকে জাগিয়ে তুলতে পারবেন, কোনো একটা দেশকে অর্থ নিষেধাজ্ঞা দিয়ে তাকে ফেলে দিতে পারবেন। সেই ক্ষমতা আপনার আছে কিনা। যেমন ধরুন, আমেরিকা কিছুদিন আগে কি করছে, আর্জেন্টিনার বর্তমান যে প্রেসিডেন্ট, সে ক্ষমতায় আসার পরে, মানে সে নির্বাচনে জয়লাভের সময় আমেরিকা ব্যাপক পরিমাণে আর্জেন্টিনাতে সাপোর্ট দিয়েছে। সাপোর্ট দিয়ে সেখানে অর্থনৈতিক এইটা সেটা মোটামুটি একটা ব্যাপক একটা পজিটিভ ইমেজ তৈরি করেছে তার পক্ষে, এবং সে নির্বাচনে জিতেছে। এই যে জিনিসগুলো, এটা করার পাওয়ার আপনার আছে কিনা। এরপরে হচ্ছে আপনার সফট পাওয়ার আছে কিনা। সফট পাওয়ারের মধ্যে অনেকগুলো বিষয় আছে। কালচারাল পাওয়ার আছে, আপনার মিডিয়া এবং মিডিয়ার সাথে সাথে সিনেমা জগৎ, আপনার নাটকের জগৎ, আপনার এডুকেশন জগৎ, এগুলো কতটা শক্তিশালী। মানুষের মাথার ভিতরে ঢুকে সেটাকে পরিবর্তন, তার চিন্তাকে আপনার নিজের মতো করে আপনি তাকে চিন্তা করাতে পারছেন কিনা, আপনার দিকে আপনি টানতে পারছেন কিনা, লোকজন আপনার দিকে আসে কিনা, ব্যাপক পরিমাণে বাইরের থেকে আপনি স্টুডেন্ট নিয়ে আসতে পারছেন কিনা, এবং তাদেরকে শুধু নিয়ে আসাই না, তারা আসার পরে, তারা এখানে আপনার দেশে পড়ালেখা করার পরে তারা বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়ে একেবারে যে হচ্ছে ক্রিটিক্যাল পজিশন গুলো আছে, সেগুলোতে তারা জায়গা পাচ্ছে কিনা। এরপরে আপনার ন্যাচারাল রিসোর্স কিরকম, আপনার খনিজ সম্পদ কত আছে, আপনার খনিজ সম্পদের উপরে আপনার কন্ট্রোল কতটা আছে, এবং এই কন্ট্রোল থাকার মাধ্যমে নিজের খনিজ সম্পদের উপরে কন্ট্রোল, এবং একই সাথে অন্য যারা এই খনিজ সম্পদের মালিক, মানে অন্য যারা এই ধরনের খনিজ সম্পদের মালিক, তাদের সাথে জোট করে সেই জোটকে লিড করার ক্ষমতা আপনার আছে কিনা। যেমন ধরুন, সৌদি আরব তেল উৎপাদনকারী দেশগুলোর বলা যায় যে হচ্ছে যে জোট, সেই জোটের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য, বা রাশিয়া অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। তারা লিড দেয়। তারা যদি বলে যে হচ্ছে তেলের উৎপাদন কমাতে হবে, তখন তেল উত্তোলন কমিয়ে দেয়। তারা যদি বলে তেলের দাম কমাতে হবে, তখন তেলের দাম কমিয়ে দেয়। সেরকম সিদ্ধান্ত নেয়, সে লিড দিতে পারে। আবার ধরুন, অর্থনৈতিকভাবে আপনি এই যে বললাম যেটা ব্যাংকিং সিস্টেম, এখন এই ব্যাংকিং সিস্টেমে আপনি পারছেন না, মানি ট্রানজাকশন সিস্টেম আপনার নেই, কিন্তু আপনি আঞ্চলিকভাবে কোনো একটা অর্থনৈতিক সিস্টেম তৈরি করতে পারছেন কিনা। যেমন ধরুন ব্রিক্স অথবা ইউরোপীয় ইউনিয়ন, এরকম কোনো জোট করে সেটার লিড আপনি দিতে পারছেন কিনা। এই সব দিকগুলো যদি আমরা হিসাব করি, তাহলে আমরা দেখতে পাই যে তুরস্ক এগুলোতে কোনোটাতে সে সফল, কোনোটা সে করতে পারছে, কোনোটা সে করতে পারছে না। যেমন তুরস্কের কি নাই, ভেটো দেওয়ার ক্ষমতা নাই। তুরস্কের আন্তর্জাতিকভাবে তার যে বিশাল পরিমাণে সামরিক নেটওয়ার্ক, ধরুন বিভিন্ন মহাসাগরে তার 5টা করে যুদ্ধ জাহাজ, বা বিভিন্ন জায়গাতে তার 1টা 2টো করে বিমানবাহী রণতরী আছে, নাই। আন্তর্জাতিক এই যে পণ্য পরিবহনের জলসীমা, যেটা পণ্য পরিবহনের যে
সমুদ্র লাইন, সেটার উপরে তার কন্ট্রোল আছে কিনা, নাই। তারপরে হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তার ভেটো দেওয়ার ক্ষমতা আছে কিনা, নাই। পরমাণু অস্ত্র আছে কিনা, নাই। কোন দেশের উপরে যদি নিজে নিষেধাজ্ঞা দেয়, সেই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করার ক্ষমতা আছে কিনা, নাই। কি কি আছে? তার সফট পাওয়ার আছে, তার নাটক এবং টেলিভিশন সিরিজগুলো সে এখন হলিউডের পরে সবচেয়ে বেশি বিশ্বে বিক্রি করতে পারে এবং সেটার মাধ্যমে তার একটা ব্যাপক প্রভাব সে সারা বিশ্বে ছড়াতে পেরেছে, এটা বাস্তব। পরমাণু অস্ত্রের বাইরে অন্য যেই ধরনের অস্ত্রগুলো বা অস্ত্র তৈরির যে বিষয়টা, সেই দিকে সে আগাচ্ছে এবং খুব দ্রুত আগাচ্ছে, এটাও বাস্তব। আঞ্চলিকভাবে বিভিন্ন দেশকে তার কোলের মধ্যে রাখা বা বিভিন্ন দেশকে তার ছায়াতলে রাখা, তাদেরকে নিরাপত্তা দেওয়া, সেই সমস্ত দেশের প্রয়োজনীয় সামরিক এবং আন্তর্জাতিকভাবে তাকে যে ডিপ্লোম্যাটিক সাপোর্ট দেওয়া দরকার সেটা করতে পারছে এবং তার একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে একটা প্রভাব বলয় তৈরি করতে পেরেছে। যেমন ধরুন বলকান অঞ্চলে, আফ্রিকার কিছু অঞ্চলে, এরপরে মধ্য এশিয়াতে, এই সমস্ত অঞ্চলে। তারপরে তার ন্যাচারাল রিসোর্স যদি বলি, প্রাকৃতিক সম্পদ বা খনিজ সম্পদ যদি বলি, সেই ক্ষেত্রে সে এখন নতুন নতুন স্বর্ণের খনি আছে অনেকগুলো, প্রচুর পরিমাণে পাচ্ছে এখন নতুন। তেলের খনি নতুন নতুন করে সে খুঁজে পাচ্ছে, গ্যাসের খনি নতুন নতুন করে খুঁজে পাচ্ছে, রেয়ার আর্থ ম্যাটেরিয়ালসের দিকে সে যাচ্ছে, সেই খনিগুলো পাচ্ছে। লেটেস্ট টেকনোলজির যেই সমস্ত ভারী শিল্প যদি বলি এবং লেটেস্ট টেকনোলজির যে অস্ত্রগুলো বলি, সেইগুলোকে যদি সেইগুলোর কথা যদি বলি, তাহলে ভারী শিল্পের দিকে সে বহু আগেই গিয়েছে। প্রচুর পরিমাণে তার এখন এই ভারী শিল্পের কাজ আছে এবং ইউরোপে এই ধরনের জিনিসগুলোর সাপ্লাই তার অনেক বেশি। অস্ত্রের দিক থেকে, এআই টেকনোলজির দিক থেকে সে বহু দূরে গিয়েছে, যেটা তার সমসাময়িক পর্যায়ের দেশগুলো 20 বছর আগে যে লেভেলে ছিল সেখান থেকে সে তাদেরকে ছাড়িয়ে অনেক দূরে গিয়েছে। অবকাঠামোগত উন্নয়নে সে অনেকগুলো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিকে ছাড়িয়ে গিয়েছে, রাস্তাঘাট, ব্রিজ, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ। কিন্তু সুপার পাওয়ার হওয়ার জন্য যেই বিষয়গুলো দরকার মূলত, সেগুলো তার নেই। তাহলে আমরা তুরস্ককে কি বলতে পারি? গ্রেট পাওয়ার না, রিজিওনাল পাওয়ার, আঞ্চলিক শক্তি। তুরস্ক হচ্ছে একটা আঞ্চলিক শক্তি যে খুব দ্রুত আঞ্চলিক শক্তিতে রূপান্তরিত হয়েছে এবং মুসলিম বিশ্বের মধ্যে যদি আপনি বলেন যে মুসলিম বিশ্বের মধ্যে সুপার পাওয়ার কিনা, মুসলিম বিশ্বের মধ্যেও সুপার পাওয়ার আপনি তুরস্ককে বলতে পারবেন না। মুসলিম বিশ্বের মধ্যে সুপার পাওয়ার আসলে কেউ নাই, কিন্তু সৌদি আরবকে আপনি মুসলিম বিশ্বের মধ্যে সুপার পাওয়ার বলতে পারবেন। কারণ হচ্ছে সৌদি আরবের দুটো জিনিস আছে, সেটা হচ্ছে মক্কা এবং মদিনা। এই মক্কা মদিনা থাকার কারণে অটোমেটিকলি সৌদি আরব মুসলিম বিশ্বের সবচেয়ে সম্মানিত জায়গা দুটোর জায়গা দুটো তার অধীনে থাকার কারণে তার প্রতি মুসলিম বিশ্বের একটা সম্মান আছে। এই সম্মানটাকে সে ব্যবহার করে বিভিন্ন সময় প্রভাব ফেলতে চায় এবং পারে। যেমন ধরুন ওআইসির বিভিন্ন সম্মেলন সৌদি আরব ডেকে সেখানে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নেওয়াতে পারে। আরব লীগের বিভিন্ন মিটিং ডেকে সেখানে সে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নেওয়াতে পারে। অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন সময়ে। সিরিয়াকে আরব লীগ থেকে বের করে দেওয়া, তারপরে হচ্ছে আরব লীগকে ডেকে কাতারের বিরুদ্ধে একটা অবরোধ নিয়ে আসা, এই ধরনের অনেকগুলো সিদ্ধান্ত সে নিতে পেরেছে। তাহলে বলা যায় মুসলিম বিশ্বের সুপার পাওয়ার সৌদি আরব। যদিও মুসলিম বিশ্বে এই অস্ত্রের দিক থেকে বলতে গেলে, পরমাণু অস্ত্রের দিক থেকে হিসাব করতে গেলে এটা আপনি বলতে পারবেন না, মানি ট্রানজাকশনের কথা বলতে গেলে এটা বলতে পারবেন না, কিন্তু প্রভাবের দিক থেকে আর সামরিক দিক থেকে যদি বলেন, সামরিক এবং আন্তর্জাতিক কৌশলের দিক থেকে যদি বলেন, তাহলে মুসলিম বিশ্বের সুপার পাওয়ার তুরস্ক। এই দুটো গেল। এরপরে আন্তর্জাতিক সুপার পাওয়ার তাহলে কি? এই যে জিনিসগুলো নিয়ে আসলাম এগুলোর মধ্যে আন্তর্জাতিক সুপার পাওয়ার হচ্ছে আমেরিকা। এখন আমেরিকার পাশাপাশি আমরা রাশিয়া এবং চীনকে সুপার পাওয়ার বলতে পারি কিনা? রাশিয়া এবং চীনকে কিছুটা বলা যায়, পুরোপুরি না। কারণ হচ্ছে অনেকগুলো জিনিসের কন্ট্রোল রাশিয়া এবং চীনের কাছে এখনো পর্যন্ত নাই।
যেমন ধরুন, আন্তর্জাতিক অর্থনৈতিক সিস্টেমের কন্ট্রোল এদের কাছে নেই, আন্তর্জাতিক লজিস্টিক সিস্টেমের কন্ট্রোল এদের কাছে নেই, ভেটো দেওয়ার ক্ষমতা আছে। কিন্তু ন্যাটোর মতো একটা জোট, যেমন ধরুন বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক পাওয়ারগুলো একত্রে কাজ করবে, একত্রে কথা বলবে, সে যেটা বলবে সেদিকেই যাবে, সে যে সিদ্ধান্ত নিতে চাবে সেই সিদ্ধান্তই নিবে, তার সিদ্ধান্ত যদি না মানে তাহলে তাকে সে জাহান্নাম দেখাবে, তার সিদ্ধান্ত যদি মানে তাকে সে জান্নাত দেখাবে। যে এই যে দাজ্জালি পাওয়ার, এই দাজ্জালি পাওয়ার এখনো পর্যন্ত রাশিয়া এবং চীনের নেই, যে কারণে এটাকে এটাকে আসলে এই যে সুপার পাওয়ার বলতে এটাকে আসলে দাজ্জালি পাওয়ার, বর্তমান যে বিশ্ব আমেরিকা যেইভাবে ইয়া করতেছে সেটা হচ্ছে দাজ্জালি পাওয়ার। এই দাজ্জালি পাওয়ার এখন আমেরিকারই আছে এখনো পর্যন্ত। হ্যাঁ, তবে তার এই পাওয়ার কমে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। এখন দুর্বল হওয়ার পরে এই পাওয়ার কার কাছে যাবে? রাশিয়ার কাছে নাকি চীনের কাছে, নাকি কেউ আর সুপার পাওয়ার হবে না, বিভিন্ন ধরনের রিজিওনাল পাওয়ার থাকবে এবং তারা মিলেমিশে বিশ্বকে চালাবে? সেটা প্রশ্নের বিষয়। কিন্তু আমার কাছে মনে হয় না যে এই ধরনের হচ্ছে একটা মজলিসের শুরা থাকবে বিশ্বের, যেখানে হচ্ছে কোনো নেতা থাকবে না, সবার সিদ্ধান্তে হচ্ছে একটা সুন্দর সুন্দর একটা সিদ্ধান্ত হবে। এটা হওয়ার সম্ভাবনা নেই। পাওয়ার ভ্যাকিউম, কি বলে, নেচার পাওয়ার ভ্যাকিউমকে কোনোভাবেই মানবে না। পাওয়ার থাকবে না, সুপার পাওয়ার থাকবে না, সেখানে অন্য একটা সুপার পাওয়ার আসবে এবং সেটা খুব সম্ভবত চীন, হয়তোবা। এখন চীনের আসার ক্ষেত্রে বাধকতা কি কি, মানে প্রতিবন্ধকতা কি কি? প্রতিবন্ধকতা হচ্ছে তার এখনো পর্যন্ত অর্থনৈতিক সিস্টেমের উপরে, বর্তমান যে অর্থনৈতিক সিস্টেম চলছে সেটার উপরে তার বড় ধরনের কোনো ক্ষমতা নেই। দ্বিতীয় হচ্ছে তার বড় ধরনের একটা সামরিক জোট এখনো নেই, কিন্তু এটা হওয়া খুব মানে কঠিন কাজ না চীনের জন্য। যেভাবে সে সামরিক দিক থেকে আগাচ্ছে, যেভাবে সে দেদারসে অস্ত্র তৈরি করছে এবং তার অস্ত্র তৈরি করার মানে এত দ্রুত সে এগুলো বের করে নিয়ে আসতে পারছে, যেটাতে মনে হয় তার এই জোট করা খুব খুব কঠিন হবে না, সামরিক জোট। কিন্তু অর্থনৈতিক সিস্টেম তৈরি করা, ইন্টারন্যাশনাল এই যে হচ্ছে কি বলে বাণিজ্যিক রুটগুলোর উপরে পুরোপুরি কন্ট্রোল নেওয়া, এটাতে হয়তো অনেক সময় লেগে যেতে পারে। যেমন ইতিমধ্যে চীন অনেকগুলো জিনিসের কন্ট্রোল নিয়ে নিয়েছে, যেমন ধরুন কিসের? WHO, জাতিসংঘের অধীনে একটা সংস্থা, এটার কন্ট্রোল এখন চীনের কাছে। জাতিসংঘের অধীনে এরকম অনেকগুলো সংস্থার কন্ট্রোল এখন চীনের দিকে যাচ্ছে। সুতরাং একটা অল্টারনেটিভ ব্যবস্থা তৈরি না করে এরকমও হতে পারে যে এই জিনিসগুলোর কন্ট্রোল চীনের কাছে চলে যাবে, এরকমও হতে পারে। তো যাই হোক, আমরা যে কথাগুলোতে ছিলাম যে তুরস্ক সুপার পাওয়ার কিনা, তুরস্ক সুপার পাওয়ার না। তুরস্ক গ্রেট পাওয়ার কিনা, তুরস্ক গ্রেট পাওয়ার না। তুরস্ক আঞ্চলিক শক্তি বা রিজিওনাল পাওয়ার কিনা, হ্যাঁ তুরস্ক আঞ্চলিক শক্তি এবং মুসলিম বিশ্বের একটা গুরুত্বপূর্ণ শক্তি। এখন এরপরের প্রশ্নটা হচ্ছে, তুরস্ক তাহলে অটোমান সাম্রাজ্যের সেই ইতিহাস, ঐতিহ্য, গৌরবময় যে স্বর্ণযুগ যদি বলি, সেটাকে ফেরত নিয়ে আসছে কিনা? না, সেটাকে ফেরত নিয়ে আসছে না। তুরস্ক বর্তমান বিশ্বের পরিস্থিতি অনুযায়ী তার নিজেকে রক্ষা, নিজের এই যে প্রভাব বলয় এটাকে রক্ষা, এবং এর সাথে সাথে তার দিকে চেয়ে আছে যেই সমস্ত মাজলুম জনতা, দেশ, ভূখণ্ড, সেগুলোকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে। এটার মধ্যে আপনি আফ্রিকার ২-৪টা দেশের কথা বলতে পারেন, এটার মধ্যে আপনি বলকান অঞ্চলের কথা বলতে পারেন, এটার মধ্যে আপনি আরো ২-৪-৫-১০টা দেশের কথা বলতে পারেন। তবে ২০১০ সাল থেকে অথবা ২০০৫ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত এই ২০ বছরে তুরস্ক যে গতিতে এগিয়েছে, শুধুমাত্র অর্থনৈতিক সমস্যাটাকে বাদ দিলে, তার আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে, কূটনীতির ক্ষেত্রে, দেশীয় রাজনীতির ক্ষেত্রে, অর্থনীতি, কি বলে, এই খনিজ সম্পদের ক্ষেত্রে, অস্ত্রের ক্ষেত্রে যে গতিতে সে এগিয়েছে, যদি এই গতিতে আরো ১৫-২০ বছর আগাতে পারে, তাহলে তুরস্ক সুপার পাওয়ার না হলেও আন্তর্জাতিকভাবে যেই সমস্ত দেশ
বিশ্বের কোনো একটা বিষয় নিয়ে কথা বলে এবং নিজের সিদ্ধান্তকে মানিয়ে নিতে সর্বোচ্চ প্রচেষ্টা করে, অনেক সময় সফল হয়, সেই সমস্ত দেশের পর্যায়ে যাবে। বুঝাতে পারলাম কিনা? এখন প্রশ্ন হচ্ছে, তাহলে তুরস্কের এই অগ্রগতিতে বা এই সুপার পাওয়ার হওয়ার ক্ষেত্রে অন্তরায় কি, কি? এক হচ্ছে এডুকেশন সিস্টেম। তুরস্কের এডুকেশন সিস্টেম এখনো পর্যন্ত বিশ্বের টপ লেভেলের এডুকেশন সিস্টেমে যায় নাই। এক। দুই হচ্ছে রাজনৈতিক সিস্টেম। তুরস্কের বর্তমান যে রাজনৈতিক সিস্টেম, এটা এখনো পর্যন্ত এটাকে কি বলে, ইনস্টিটিউশনালাইজ হয় নাই। অর্থাৎ এটা যদি আজকে সরকার পড়ে যায়, তার রাজনৈতিক সিস্টেম আগামীকাল অনেকটাই হচ্ছে কি বলে, লেজে গোবরে হয়ে যাবে। এরপরে হচ্ছে তার যে অর্থনৈতিক সিস্টেম, তার অর্থনৈতিক কিসের উপরে দাঁড়াবে, এই অর্থনৈতিক সিস্টেমটাকেও এখনো পর্যন্ত মজবুত একটা ভিতের উপরে দাঁড় করাতে পারে নাই। হ্যাঁ, এটা হওয়ার সম্ভাবনা আছে আগামী ৫-১০ বছরে। যেমন সে যে খনিজ সম্পদগুলো এখন পাচ্ছে, সেগুলোকে যখন সে নিজেই ব্যবহার করতে পারবে, তখন দেখা যাবে যে তার অর্থনীতিটা নিজের পায়ের উপরে দাঁড়াবে এবং সেখানে বাইরে থেকে ধাক্কা দিলে এই অর্থনীতি পড়ে যাবে না। এরকম একটা পরিস্থিতি যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এখনো পর্যন্ত এই জিনিসগুলো নাই। কিন্তু সে কোন জিনিসগুলোতে এগিয়ে আছে এটা তো বললাম। সে স্বাস্থ্যের দিক থেকে, মানে হেলথ বা চিকিৎসার দিক থেকে, চিকিৎসাই না শুধুমাত্র, চিকিৎসার সাথে, সাথে চিকিৎসা ভিত্তিক গবেষণার দিক থেকে ব্যাপক পরিমাণে এগিয়ে আছে। আ অস্ত্রের দিক থেকে, অস্ত্র তৈরি এবং এই ধরনের গবেষণা এবং এই সমস্ত ক্ষেত্রে যে তার আ বিনিয়োগ, সেই দিক থেকে ব্যাপক পরিমাণে এগিয়ে আছে। এবং এই যে আঞ্চলিক প্রভাব, অর্থাৎ ডিপ্লোম্যাসি করার ক্ষেত্রে, যে আজকে যে শত্রু কাল সে বন্ধু হতে পারে, আজকে যে বন্ধু কাল সে শত্রু হওয়ার পরেও আবার তার সাথে বন্ধুত্ব হতে পারে, অথবা যে আপনাকে একেবারে শেষ করে দিচ্ছে, সে একটা সময় পরে এসে আপনার পাশে বসে তারপরে বলতেছে যে তুমি হচ্ছে সুপার পাওয়ার, তুমিই শক্তি, এই অঞ্চলে তুমি ছাড়া কেউ নাই, এই অঞ্চলে তুমিই তো সবকিছু, তোমার বিরুদ্ধে আসলে যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা এতদিন পর্যন্ত যা করা হয়েছে এটা ঠিক না, এই কথাগুলো বলানোর মতো পরিস্থিতি বা যোগ্যতা অর্জন করেছে। যাই হোক, এতটুকু বলে আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।